প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের বিষয় ফ্রেজ, শুধুমাত্র ফ্রেজ। আগামীকালকে করাবো শুধুমাত্র ক্লজ। তাহলে দুইটা ক্লাসে ফ্রেজ এবং ক্লজ কমপ্লিট হয়ে গেলে মঙ্গলবার দিন আপনাদের এক্সাম আছে, সেই এক্সামের জন্য আপনাদের সুবিধা হবে। তো চলেন তাহলে আমরা ফ্রেজ নিয়ে কথা বলি। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দের শব্দগুচ্ছ, যেখানে কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকে না এবং যা পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে, এইরূপ শব্দগুচ্ছকে ফ্রেজ বলে। আরেকটু সহজ করে বলতে গেলে বলা যায় যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেটা একটা মাত্র জিনিসকে নির্দেশ করে। যেমন ধরুন, আমরা যদি বলি শুধু গার্ল, তার মানে এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে একটা মেয়ে। যদি আমরা বলি আ গার্ল, তাহলে দুইটা শব্দ মিলে বসেছে এখানে, কিন্তু সেক্ষেত্রে ওই একটা মেয়েকে বুঝিয়েছে। আমরা যদি বলি আ বিউটিফুল গার্ল, সেক্ষেত্রেও কিন্তু আমাদের তিনটা শব্দ মিলিয়ে ওই একটাই বিষয়কে বুঝিয়েছে, সেটি হচ্ছে মেয়ে। এক্ষেত্রে এই বিউটিফুল এবং এই দুইটা জিনিস গার্লকে বিশেষায়িত হতে সাহায্য করেছে, কিন্তু মূল বিষয়বস্তু একই আছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি একটা ফ্রেজ, আবার এটাকেও আমরা বলতে পারি একটা ফ্রেজ। এটা কিন্তু কোনো ফ্রেজ না, এটা জাস্ট একটা সিম্পল নাউন। তাহলে আমরা ফ্রেজ কাকে বলে বুঝলাম। এখন আমরা আসবো ফ্রেজ কত ধরনের। ফ্রেজ কত ধরনের সেটা জানার আগে আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে আছে আই স আ সিঙ্গিং গার্ল, আমি একটি গান গাওয়া বালিকা দেখেছিলাম। দেখুন, অনেকে মনে করতে পারেন এখানে সিঙ্গিং আছে, তাহলে এটা তো ভার্ব। ফ্রেজের মধ্যে তো ভার্ব থাকে না, কিন্তু এখানে তো ঠিকই ভার্ব আছে। তাহলে এটা কিভাবে ফ্রেজ হয়? মনে রাখবেন, কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং তার আগে যদি কোনো অক্সিলারি না থাকে, তাহলে ওই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি না, ওইটা তখন নন ফাইনাইট ভার্ব। তো ফ্রেজের মধ্যে মূলত নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তো তাহলে আই স আ সিঙ্গিং গার্ল, আ সিঙ্গিং গার্ল, এখান থেকে এইটুকু একটা ফ্রেজ। আবার বলছে টেক কেয়ার অফ ইয়োর হেলথ, এখানে দেখেন অফ ইয়োর হেলথ মানে তোমার স্বাস্থ্যের, মূল বিষয়টা হলো স্বাস্থ্য। তাহলে এই অফ ইয়োর হেলথ এখান থেকে এইটুকু একটা ফ্রেজ। দিস পেন, এটা এখান থেকে এইটুকু একটা ফ্রেজ। তাহলে আমরা দেখতে পারলাম যে এভাবে কোনো শব্দগুচ্ছ যদি কোনো বিশেষ কোনো একটিমাত্র আইডিয়াকে, একটিমাত্র বস্তুকে বা একটিমাত্র বিষয়কে প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এখন আমরা ফ্রেজের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, সেই মৌলিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ফ্রেজের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। প্রথমত, ফ্রেজে কখনো সাবজেক্ট থাকে না। আচ্ছা, এইটা দরকার নেই আমাদের। ফ্রেজে কখনো সাবজেক্ট থাকে না, এটার প্রয়োজন নেই। বরং ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকে না। আর ফ্রেজ এক একটি পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে, অর্থাৎ একটা ফ্রেজ একটা পার্টস অফ স্পিচের ন্যায় কাজ করে। এই দুইটা বৈশিষ্ট্য আমরা রাখবো। এখানে তিনটির দরকার নেই, আমাদের দুটি বৈশিষ্ট্য হলেই চলে, দুটি। তাহলে ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না, আর একটা ফ্রেজ একটা পার্টস অফ স্পিচের মতো করেই কাজ করবে। এই হচ্ছে আমাদের ফ্রেজের মৌলিক বৈশিষ্ট্য। আমি অল্প অল্প করে ভেঙে ভেঙে করাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ফ্রেজ তাহলে কয় রকম হলো? 7 রকম। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ এবং ইন্টারজেকশনাল ফ্রেজ। এর মধ্যে আমি বললাম যে পরীক্ষায় আসে মোটামুটি এই 4 রকম: নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। এই 4টা ফ্রেজ আমরা ভালো মতো শিখবো, আর বাকি ফ্রেজগুলো শুধু চিনে রাখলেই হবে আমাদের। এছাড়াও ফ্রেজের আরও 2টা প্রকার আছে, একটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আর একটা হলো পার্টিসিপল ফ্রেজ। কিন্তু এই 2টা ফ্রেজ আমাদের জেনে রাখলেই চলবে, পরীক্ষায় এভাবে সরাসরি আসে না। তবে 2-1টা পরীক্ষায় কিন্তু আমি ইনফিনিটিভ ফ্রেজ পড়তে দেখেছি, সুতরাং এগুলো আমরা জেনে রাখবো। তাহলে টোটাল দেখা যাচ্ছে যে টোটাল ফ্রেজের সংখ্যা দাঁড়াচ্ছে কত?
আগে 7টা আর এই 2টা, মোট 9টা। আচ্ছা, এছাড়াও আর এক ধরনের ফ্রেজ আছে, সেটাকে আমরা বলি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যদিও ওইটাকে আমরা এই মূল ফ্রেজের ধারার মধ্যে আমরা আনবো না। তাহলে টোটাল ফ্রেজের সংখ্যা দাঁড়ালো আমাদের 9। এই 9টা ফ্রেজ নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন কয়েকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটি হচ্ছে এই নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ভার্বাল ফ্রেজ ভার্বের মতো কাজ করবে, অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বের মতো কাজ করবে। হ্যাঁ, অর্থাৎ যে ফ্রেজের নাম সেই ফ্রেজগুলো সেই রকম পার্টস অফ স্পিচের মতো করে কাজ করবে। এটাই হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন আমরা যাব ফ্রেজের আরও ডিটেইলে। তো প্রথমেই আমরা এখন ফ্রেজের প্রকারভেদে নাউন ফ্রেজ দেখব। নাউন ফ্রেজ কি? দেখুন, সহজ কথায় যে ফ্রেজ নাউনের মতো কাজ করে সেটাই হচ্ছে নাউন ফ্রেজ, কথা শেষ। তো এখন নাউনের মতো যে কাজ করবে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা আমাদের এখন বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আগে আমরা দেখে নেব যে নাউন আসলে কোন কোন জায়গায় বসে। তো নাউন আমরা জানি বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরে কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে, আবার প্রিপোজিশনের পর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তাহলে এই কয়েকটা জায়গায় আমাদের নাউন ফ্রেজ হতে পারে। তো আমরা এখন একটা একটা করে দেখব। প্রথমে আমরা দেখব যে সাবজেক্ট হিসেবে কিভাবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। এটা সাবজেক্ট হিসাবে এই বাক্যটা আমরা একটু দেখি। টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডেইলি ইজ গুড ফর হেলথ। দেখেন, এইখান থেকে এইটুকু আমাদের বাক্যের সাবজেক্ট, ইজটা হচ্ছে আমাদের এখানকার মেইন ভার্ব, আর গুড ফর হেলথ এটুকু আমাদের দরকার নেই। তো খেয়াল করেন, এখানে টেকের আগে যেহেতু টু আছে, কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, ওটা আর ফাইনাইট ভার্ব থাকে না। তো সেই হিসাবে আমাদের টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং ডেইলি, এইখান থেকে এই টোটালটুকু আমাদের বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর বাক্যের সাবজেক্ট হিসেবে যে ফ্রেজই ব্যবহৃত হোক সেটা নাউন ফ্রেজ। অনুরূপভাবে পরেরটা আমরা দেখি, সুইমিং ইন দ্য সি। আগেই আমরা বলেছিলাম কোনো ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে এবং তার পূর্বে বা আগে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই ভার্ব কিন্তু নন ফাইনাইট ভার্ব, অতএব এটাও কিন্তু ফাইনাইট ভার্ব নয়। তো আমরা দেখছি কি যে সুইমিং ইন দ্য সি ইজ ডেঞ্জারাস, তাহলে এখানে মেইন ভার্বটা আমাদের ইজটা যদি আমাদের মেইন ভার্ব হয় তাহলে তার আগে সুইমিং ইন দ্য সি, এখান থেকে এইটুকু হবে সাবজেক্ট। আর সাবজেক্ট যেহেতু সবসময় নাউন ফ্রেজ হয়, অতএব এটি একটি নাউন ফ্রেজ। ঠিক তেমনিভাবে দ্য রিডিং অফ নিউজ পেপার, এখান থেকে এটাও হচ্ছে নাউন ফ্রেজ, এটাও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ওয়াক ইন দ্য মর্নিং, এখান থেকেও এটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হি ইজ কামিং হেয়ার, এখান থেকেও এটুকু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু রাইজ আর্লি, এখান থেকেও এটুকু ওই একইভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই সবগুলো আমাদের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখতে পারলাম এই হলুদ কালার করা যে অংশটুকু সেটুকু বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ। এখন আমরা দেখব ভার্বের অবজেক্ট রূপে কিভাবে নাউন ফ্রেজ ব্যবহৃত হতে পারে। তো আগে আমরা নাউন ফ্রেজ কোনটুকু সেটুকু বুঝে নেব। দেখুন, এই বাক্যটি আমরা একটু লক্ষ্য করি। এখানে বলছে আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট। আমি এটার খুঁটিনাটি জানি। ইনস অ্যান্ড আউটস মানে খুঁটিনাটি। তো আই নো, এখানে নোটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে আমি জানি, আমি কি জানি? আমি কিছু একটা জানি। এই যে বললাম কিছু একটা, সেই কিছু একটাই হচ্ছে দ্য ইনস অ্যান্ড আউটস, এটা হচ্ছে আমাদের সেই কিছু একটা। এখন তাহলে কি দাঁড়ালো? আই নো, আমি জানি কি জানি? কিছু একটা জানি। সেই কিছু একটা হচ্ছে দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট। তাহলে এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে নো এর পরে যেহেতু এইটুকু পাচ্ছি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, অতএব এইটুকু হচ্ছে একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। পরেরটা আমরা দেখি, এখানে নো ছিল কিন্তু আমাদের ভার্ব। আচ্ছা, ভার্বগুলো আমরা সব রেড করে রাখি। এরপর বলছে আই এনজয়, আমি উপভোগ করি। আমি কি উপভোগ করি? আমি কিছু একটা উপভোগ করি। সে উপভোগ করাটা হচ্ছে ওয়াকিং বাই দ্য রিভার সাইড।
নদীর পাশ দিয়ে হাঁটাটা আমি উপভোগ করি, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। পরেরটা কি বলছে? দ্য ম্যান গেভ, লোকটি দিয়েছিল। লোকটি কি দিয়েছিল? লোকটি কিছু একটা দিয়েছিল। সেই কিছু একটা কি? হিম ফুড অ্যান্ড ক্লথিং, অর্থাৎ লোকটি তাকে কিছু খাবার দিয়েছিল এবং কিছু জামা কাপড় দিয়েছিল বা পোশাক দিয়েছিল। তাহলে এই যে দ্য ম্যান গেভ হিম ফুড অ্যান্ড ক্লথিং, এই ফুড অ্যান্ড ক্লথিংটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এই অবজেক্টটা আমাদের নাউন ফ্রেজ। এখানে দেখুন বলছে আই লাইক, আমি পছন্দ করি। আমি কি পছন্দ করি? টু ফিশ ইন দ্য রিভার, নদীতে মাছ ধরা পছন্দ করি। এটাও তাহলে লাইকের অবজেক্ট। কি কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই অবজেক্ট। হি ওয়ান্টেড, সে চেয়েছিল। সে কি চেয়েছিল? টু হ্যাভ আ কাপ অফ টি, এক কাপ চা খেতে চেয়েছিল। তাহলে এই যে কি চেয়েছিল? কিছু একটা চেয়েছিল, সেই কিছু একটা হলো এক কাপ চা খাওয়া। এটাই তাহলে আমাদের অবজেক্ট। এখন আমরা দেখব প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে ফ্রেজ ব্যবহৃত হয়। দেখুন এখানে বলছে হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, সে এসেছিল। উইথ সাথে, কার সাথে এসেছিল? উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ তার বন্ধুদের মধ্যে একজনের সাথে। এই ওয়ান অফ হিজ ফ্রেন্ডস এইটুকুকে যদি আমরা ফ্রেজ বলি, তাহলে এই উইথ শব্দটা কিন্তু আমাদের প্রিপোজিশন, এবং এই প্রিপোজিশনের পরে এটুকু থাকার কারণে এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে যাই থাকুক সেটা নাউন হয়। কিন্তু যদি এইখানে হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, অর্থাৎ টোটালটুকু হতো, উইথ সহ হতো, তাহলে এটাকে আমরা তখন বলতাম প্রিপোজিশনাল ফ্রেজ। এটা কিন্তু নাউন ফ্রেজ হতো না, এটা হতো প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা আমরা দেখি, দিস প্রাইজ ইজ ফর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি এই ফরের পর থেকে যদি আমরা এই পর্যন্ত যদি আমরা বোল্ড করে দেই বা এটুকু যদি আন্ডারলাইন করি, তাহলে এটুকু আমাদের প্রিপোজিশনের পরে আছে বলে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ। আর যদি প্রিপোজিশন থেকে নিত তাহলে আমরা বলতাম প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এটুকু আমাদের নাউন ফ্রেজ। ঠিক তেমনিভাবে এই অ্যাটের পরে এখান থেকে আছে, প্রিপোজিশনের পরে আছে বলে এটাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। অনের পরে এখান থেকে এইটুকু আছে বলে এটাকেও আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা বুঝে গেলাম যে এই এই অ্যাট দিয়ে যদি থাকতো তাহলে এটাকে বলতাম প্রিপোজিশনাল ফ্রেজ, অন দিয়ে যদি থাকতো প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু প্রিপোজিশনের পরে আছে বলে এগুলাকে আমরা বলবো নাউন ফ্রেজ। তো এখন আসবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে। অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি সেটা আমরা বুঝবো। যদি কোনো ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বলে, তাহলে ওই ফ্রেজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। কেমন? যেমন ধরুন, দ্য গার্ল ইন হোয়াইট ইজ মাই সিস্টার। অর্থাৎ দ্য গার্ল ইন হোয়াইট মানে কি? সাদা রঙের মেয়েটি বা সাদা পোশাক পরিহিত মেয়েটি ইজ মাই সিস্টার, সে হচ্ছে আমার বোন। যদি আমরা দ্য গার্ল থেকে শুরু করে হোয়াইট পর্যন্ত এইটুকুকে যদি আমরা বলতাম কি ফ্রেজ, তাহলে এটুকু হতো আমাদের নাউন ফ্রেজ। কারণ ইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, আর তার আগে যা কিছু আছে সবই নাউন ফ্রেজ। কিন্তু যদি আমরা এইখান থেকে টোটালটুকু না বলে আমরা যদি বলি ইন হোয়াইট, এইটুকু কি ফ্রেজ, তখন দেখি দ্য গার্লটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, কারণ এটাই আমাদের সাবজেক্ট। আর গার্লকে মডিফাই করছে আমাদের ইন হোয়াইট, অর্থাৎ সাদা পোশাক পরিহিত। কোন মেয়েটি? সাদা পোশাক পরিহিত মেয়েটি। সুতরাং এটি আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে মেয়েটি অর্থাৎ নাউন ফ্রেজের পরে বসে যেই ফ্রেজ ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয় সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। দ্য ফক্স উইদাউট টেইল কল্ড আ মিটিং। অর্থাৎ লেজবিহীন শেয়াল একটা মিটিং ডেকেছিল। দ্য ফক্স এখান থেকে এইটুকু, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। উইদাউট আ টেইল এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কোন শেয়ালটা? লেজবিহীন শেয়ালটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ।
দ্য ম্যান লোকটি, কোন লোক? উইথ দ্য ডগ কুকুর সাথে থাকা লোক, তাহলে লোককে মডিফাই করে দিচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজও, কারণ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে সেটা প্রিপোজিশনাল ফ্রেজ তো হবেই। আবার যদি দেখা যায় যে ওটা যদি অন্য কোনো ফ্রেজ হিসেবে কাজ করছে, তখন সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ নামে না ডেকে আমরা তখন স্পেসিফিকভাবে যে পার্টস অফ স্পিচের মতো আচরণ করছে সেই নামে ডাকতে পারি। পরেরটা আমরা বলছি লেনিন ওয়াজ আ লিডার। লেনিন ছিল একজন নেতা। সেকেন্ড টু নান অদ্বিতীয় নেতা। এই সেকেন্ড টু নান এর অর্থ হলো অদ্বিতীয় নেতা। তাহলে কোন লেনিন? যেই লেনিন অদ্বিতীয়, তাহলে লিডারকে মডিফাই করছে সেকেন্ড টু নান দ্বারা, এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। একটা বস্তু, কোন বস্তু? সুন্দর বস্তু। অফ বিউটি মানে সুন্দর বস্তু, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে যে ফ্রেজ নাউনের বা নাউন ফ্রেজকে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আমরা দেখব ভার্বাল ফ্রেজ কাকে বলে। যখন কোনো ফ্রেজ ভার্বের মতো কাজ করে বা ভার্ব হয়ে কাজ করে সেটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলি। কেমন? এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। হি লুকড অ্যাট দ্য মুন, এখানে লুকড অ্যাট, দেখেন এই প্রিপোজিশনের সাথে একসাথে কিন্তু এই ভাবটা গঠিত হয়েছে। হি লুকড অ্যাট। লুকড ফর, দেখেন লুকড ফর। এখানে লুক আফটার, দেখেন একই লুক। আপনারা তো বলতে পারতেন যে লুক তো একটা আলাদা ভার্ব, তারপরে তো এগুলা সব প্রিপোজিশন, তাহলে শুধু লুককে আলাদা করে রাখলে সমস্যা কি? দেখেন লুক অ্যাট মানে তাকানো, লুক ফর মানে খোঁজা, লুক আফটার মানে দেখাশোনা করা। এইগুলো এই প্রিপোজিশন সহযোগেই গ্রুপ ভার্বের মতো করে এই ভার্বগুলো আলাদাভাবে গঠিত হয়। সেই জন্য এইগুলো থেকে প্রিপোজিশনকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই জন্যই আমরা এগুলোকে বলছি ভার্বাল ফ্রেজ, কারণ এই ভার্বগুলা একটা দিয়ে বাক্য গঠিত হতে পারে না, ওর সাথে একটা প্রিপোজিশন আমাদের লাগে। এই জন্য এগুলোকে আমরা বলছি ভার্বাল ফ্রেজ। পুট অন মানে পরিধান করা, শুধু পুট মানে কিন্তু রাখা, গিভ মানে শুধু গিভ মানে দেওয়া, আর গিভ আপ মানে পরিত্যাগ করা। তাহলে এই ধরনের ভার্বগুলোকে বলা হয় এই ধরনের ভার্ব এবং তার সাথে যে প্রিপোজিশন সহযোগে গঠিত এই ফ্রেজগুলোকে বলা হয় ভার্বাল ফ্রেজ। আশা করি আপনারা ভার্বাল ফ্রেজগুলোকে বুঝতে পেরেছেন। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? যখন কোনো শব্দগুচ্ছ অ্যাডভার্বের মতো কাজ করবে তখনই সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। একটু এক্সাম্পলগুলো দেখি আমরা। দেখুন এই এক্সাম্পলটা দেখি। হি বিট দ্য বয়, সে বালকটিকে মেরেছিল। ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই ব্ল্যাক অ্যান্ড ব্লু শব্দের অর্থ হলো নির্দয়ভাবে। তাহলে এখানে বিটটা হচ্ছে আমাদের ভার্ব, কাকে মেরেছিল? দ্য বয়কে মেরেছিল, এটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ। কিভাবে মেরেছিল? নির্দয়ভাবে। আমরা জানি কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল। সুতরাং এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরেরটা আমরা দেখি করিম ট্রায়েড, করিম চেষ্টা করেছিল। কেমনভাবে চেষ্টা করেছিল? হার্ট অ্যান্ড সোল, এই কেমনভাবে, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাই সেটাকে আমরা বলি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল। সুতরাং এই হার্ট অ্যান্ড সোল এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটার অর্থ হচ্ছে আপ্রাণ চেষ্টা বা মনে প্রাণে চেষ্টা করা। হি লেফট দ্য ভিলেজ ফর এভার, চিরতরে চলে গেল। অর ফর গুড, ফর এভার অর ফর গুড মানে চিরতরে চলে গেল। তাহলে সে কিভাবে চলে গেল? চিরতরে চলে গেল, আর কখনোই ফিরে আসবে না। এটাকে আমাদের বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য টু সিস্টার স্যাট সাইড বাই সাইড, অর্থাৎ দুই বোন পাশাপাশি বসেছিল। আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। কোথায় বসেছিল? গাছের নিচে। এটা তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? কোথায় দিয়ে প্রশ্ন করছি। আচ্ছা, পরেরটা দেখি। উই র্যান, আমরা দৌড়েছিলাম। কিভাবে দৌড়েছিলাম? উইথ এ হাই স্পিড, অর্থাৎ উচ্চ গতিতে দৌড়েছিলাম। কিভাবে দৌড়েছিলাম? উইথ এ হাই স্পিড।
এটা কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু ওই প্রিপোজিশনাল ফ্রেজটি যেহেতু অ্যাডভার্বের মতো কাজ করছে, অতএব এখন এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা কি বলে? হি ইজ ইন দ্য স্ট্রিট, সে রাস্তায় আছে। সে কোথায় আছে? সে রাস্তায় আছে। তাহলে এটাও আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা কি বলছে? হি লেফট দ্য টাউন ওয়ান্স ফর অল, সে চিরতরে শহরটি ছেড়ে চলে গেল। সে কিভাবে শহরটি ছেড়ে চলে গেল? কতক্ষণের জন্য চলে গেল? চিরতরে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি আমরা বলতাম দ্য টাউনটা, তাহলে কি? এটা একটা নাউন ফ্রেজ। কেন? হি লেফট দ্য টাউন, সে টাউনটা ছেড়ে চলে গেল। কি ছেড়ে চলে গেল? টাউনটা ছেড়ে চলে গেল। যদি এই ফ্রেজটা টাউনকে মডিফাই করতো কোনোভাবে, তাহলে এই ফ্রেজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো না, তখন এই ফ্রেজটা হতো আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই টাউনকে মডিফাই করল। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আজকে এই 4টা ফ্রেজই, আগামীকালকে বাকি ফ্রেজগুলো শেখাবো, এবং তারপর দিন আমরা একটা ক্লাস, আমি মঙ্গলবারের আগেই আমি টোটাল ক্লজ এবং ফ্রেজের একটা টোটাল ক্লাস আমি আপনাদেরকে রেকর্ড করে আমি আপনাদেরকে দিয়ে দেব, যাতে মঙ্গলবারের পরীক্ষা দিতে আপনাদের সুবিধা হয়।